আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা হয়েছে। বেলা 11টার দিকে জমিয়াতুল ফালাহ মসজিদে জানাজায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন। এ সময় জড়িতদের 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার সহ ইসকনকে নিষিদ্ধ এবং তাদের টাকার উৎস খুঁজে বের করার দাবি জানান জানাজায় অংশগ্রহণকারীরা। এর আগে এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 30 জনকে আটক করেছে পুলিশ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের তথ্যছবিতে ইমরুল কায়সার রিপোর্ট। হাজারো মানুষের উপস্থিতিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রথম জানাজা হয়েছে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের। এরপর বেলা 11টায় জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় নিহতের দ্বিতীয় জানাজা। এ সময় অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন। আমরা সংবরণ করব, আমরা শোকে প্রমাণ হয়ে যাব না, ভেঙে পড়বো না। শোকে আমরা স্টিলের মতো শক্ত থাকবো, পাথরের মতো শক্ত থাকবো, যাতে আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করি। জানাজায় অংশগ্রহণকারীরা দাবি তোলেন আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের। এছাড়া ইসকনকে নিষিদ্ধ করা, ইসকনের টাকার উৎস খুঁজে বের করা এবং সকল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জন করে আইনজীবীরা। এদিকে চট্টগ্রামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও আইনজীবী হত্যার অভিযোগে 30 জনকে আটক করে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায় আটককৃতদের যাচাই বাছাই করা হচ্ছে। মঙ্গলবার বিকালে ইসকনের অনুসারীরা আদালত এলাকায় হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবামৃত্যু সংঘের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইমরুল কায়েস, আরটিভি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আইনজীবী হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন জানাবেন? জি মাহবুবা, আসলে যেমনটি বলেছেন, এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবস্থান, সতর্ক অবস্থান রয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়করা এসেছেন, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। তারা কিন্তু শিক্ষার্থীদেরকে নিয়ে একটি প্রতিবাদ সমাবেশ করেছে এবং সেখান থেকে তারা ঘোষণা দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। এর আগে সকালবেলা আদালত প্রাঙ্গণে নিহত সাইফুলের প্রথম সকাল 10টার সময় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপরে বেলা 11:30টার সময় নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং দুপুর 2টার সময় নিউ মার্কেট মোড়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম দুটি জানাজায় কিন্তু উপদেষ্টা হাসান আরিফ উপস্থিত ছিলেন এবং তিনি বলেছেন যাতে কেউ যাতে আসলে বিশৃঙ্খলা না করে সেই বিষয়টি তিনি লক্ষ্য রাখবেন বলেছেন এবং সবাইকে ধৈর্য ধরার কথা বলেছেন। তবে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছেন গতকাল রাতে অভিযান চালিয়ে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত 7 জন এবং মোট 30 জনকে আটক করেছেন। যাদেরকে আটক করা হয়েছে তাদের একটা যাচাই বাছাই করা হচ্ছে এবং এখনো পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি। যেই 7 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন তারা সিসিটিভি ফুটেজে দেখেছেন এবং দেখে নিশ্চিত হয়েছেন এই 7 জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। সেই 7 জনকে গ্রেপ্তার করা হচ্ছে। এর আগে রাত 11টার সময় পাহাড়তলী থানা পুলিশ 6 জনকে, আওয়ামী লীগের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করে। তারা কিন্তু আসলে এই উস্কানিমূলক একটা মিছিল করার পায়তারা করছিল, সেই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। ধন্যবাদ আপনাকে। ইসকন সম্পর্কে বৃহস্পতিবারের মধ্যেই বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট। ইসকন নিষিদ্ধ চেয়ে আইনজীবী মনিরুজ্জামানের করা রিটের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষকে তথ্য জানাতে এমন নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। বিপরীতে সরকারের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষার কথা আদালতকে জানান অ্যাটর্নি জেনারেল। এদিকে দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
ইসকন নিষিদ্ধ চেয়ে বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে আবেদন করেন আইনজীবী মনিরুজ্জামান। পরে আদালত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে ডেকে পাঠান। এ সময় আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান সরকার কি সিদ্ধান্ত নেয় তার জন্য অপেক্ষা করতে হবে। এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে রাজধানীর তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে ইসকনের আন্দোলনে ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা। বাংলাদেশ যখন একটা ইতিবাচক দিকে গণতন্ত্রের পথে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে এগোচ্ছে নানা দিক থেকে, তখন আমরা দেখছি যে পতিত ফ্যাসিস্ট শক্তি এবং তার দেশি বিদেশি দোসররা তারা নানাভাবে এই অবস্থাকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা সবাইকে আরো দ্বিগুণ সতর্ক থাকার জন্য বলবো, সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। ষড়যন্ত্র রুখে দিতে সরকারকে আরো কঠোর হওয়ার কথাও বলেন তারা। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আশিকুল আলম, RTV, ঢাকা। বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক এমপি সোলাইমান সেলিমের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার তাদেরকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এর মধ্যে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আনিসুল হককে 3 দিন, লালবাগ থানার মামলায় কামরুল ইসলামকে 3 দিন, চকবাজার ও লালবাগ থানার 2 মামলায় সোলাইমান সেলিমকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক, তাকে যাত্রাবাড়ী একটি থানা মামলায় বিজ্ঞ আদালতে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাকে লালবাগ থানা একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক সিপুই আসম ফিরোজ, তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সংঘর্ষে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং সংঘাতকে উস্কে দিচ্ছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন এর মূল কারণ রাজনীতিবিদরা দীর্ঘকাল শিক্ষার্থীদের ক্ষমতার ঢাল হিসেবে ব্যবহার করেছে। অরাজক পরিস্থিতিতে কঠোর হাতে দমন করা এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাকে সমাধান হিসেবে দেখছেন শিক্ষাবিদরা। আতিকা রহমানের রিপোর্ট। 24 নভেম্বর রাতে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল বুটেক্সের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 35 জন শিক্ষার্থী আহত হয়। 25 নভেম্বর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়। আহত হয় অনেক শিক্ষার্থী। শিক্ষাবিদরা বলছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব সংঘর্ষের ঘটনা প্রমাণ করে বেশিরভাগ ছাত্র দীর্ঘদিনের লালন করা দলীয় রাজনীতির দখলদারিত্ব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারেনি। এর জন্য রাজনীতিবিদরা দায়ী। জিপিএ 5 পাচ্ছে বা আউটস্ট্যান্ডিং সার্টিফিকেট পাচ্ছে, কিন্তু চাকরি পাচ্ছে না। সেটা পারছে না বিধায় তাদের মধ্যে বিশাল রকমের হতাশা বিরাজ করছে। গত 15 বছরে আসলে আমাদের ছাত্রছাত্রীদের মাথা খেয়ে ফেলা হয়েছে। মুখ বন্ধ করে রাখলে কিন্তু হাত ক্লিয়ার থাকে, হাত পা তাদের সচল। তারা তাদের শক্তিটা মুখের মাধ্যমে না বলে, যুক্তিতে না গিয়ে হাত পায়ের মাধ্যমে তারা ব্যবহার করে, আন্দোলন করে তারা কিছু অর্জন করার চেষ্টা করছে। এরা আসলে নিজেদের স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে। নিজেদের স্বার্থে যে 500 টাকা দিলে মিছিলে আনা যায়, 1000 টাকা দিলে বোমা করা যায়, এই জিনিসগুলি বন্ধ হওয়া উচিত। সাংঘর্ষিক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে আরও কৌশলী হতে হবে এবং শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি, মান বৃদ্ধি করা এবং দক্ষ জনশক্তি তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরামর্শ দেন এই শিক্ষাবিদ। এখন যা হচ্ছে এটা কিন্তু প্রয়োজনে না, এটা স্বার্থে হচ্ছে। সরকারের উচিত হবে এগুলিকে কঠোর হস্তে দমন করা। ছাত্র রাজনীতি একেবারেই বন্ধ করে দেওয়া উচিত, কারণ আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু ছাত্র রাজনীতি দেখতে পাই না।
আর অন্যান্য দেশেও আমি ছাত্র রাজনীতি দেখতে পাইনি। তপস্যা হতে হবে আমার অধ্যয়নটা। তারা ছাত্রত্ব শেষ করে তারা যখন কর্মজীবনে যাবে তখন তারা রাজনীতি করুক। জ্ঞান অর্জনের পরিবর্তে ছাত্র সমাজকে রাজনৈতিক লেজুরবৃত্তি ও ক্ষমতার হাতিয়ার হিসেবে যেন কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ব্যবহার করতে না পারে সেদিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানালেন শিক্ষাবিদরা। আতিকা রহমান, RTV, ঢাকা। নিরপেক্ষ তদন্ত কমিশন করে রেলে দুর্নীতিবাজদের বিচার করার কথা বলছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান। ঠিকাদার এবং পিডি নিয়োগ ও কেনাকাটায় দুর্নীতি রোধে রেলে কাঠামোগত সংস্কারের জরুরি বলেও মত তার। তবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানান, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ, আর নিয়ম মেনে যোগ্য ব্যক্তিদেরই পিডি নিয়োগ দেয় রেল ভবন। রেল নিয়ে আশিকুল আলমের 2 পর্বের প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। প্রতি বছরেই লোকসান গুনতে হচ্ছে রেলে, বাড়েনি সেবার মানও। গেল 16 বছরে 1,15,000 কোটি টাকায় রেলে 107টি প্রকল্প নেয় আওয়ামী সরকার। বিনিয়োগ হয়েছে প্রায় 88,000 কোটি টাকা, আর লোকসান হয়েছে 21,000 কোটি টাকা। প্রতি বছর গড়ে লোকসান গুনতে হয়েছে 1,500 কোটি টাকা। রেলের আয়ের চেয়ে ব্যয় 2.5 গুণেরও বেশি। ওয়াগন, কোচ, লোকোমোটিভ ক্রয় ও সংগ্রহ, ডাবল ও সিঙ্গেল লাইন নির্মাণ, ভূমি অধিগ্রহণে দুর্নীতির বিস্তর অভিযোগ আছে রেলের মন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, অতীতের নষ্ট সংস্কৃতি থেকে বের হতে পারেনি রেল। ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতৃত্বে চলেছে লুটপাট। দুর্নীতিবাজদের বিচারের নজির না থাকায় এখনো চলছে ষড়যন্ত্র। রেলের পুরো কাঠামোগত একটা পরিবর্তন লাগবে। নিজেদের লোকজন নিয়ে যদি আমরা কমিটি করি, কমিটির যে সুপারিশগুলি আসবে সেটাও আলোর মুখ দেখবে না, এবং সেখানে গঠনমূলক দৃষ্টান্ত সেটাও তৈরি হবে না। সেই জায়গায় আমি বলবো যে একটা নিরপেক্ষ তদন্ত কমিশন তৈরি করা উচিত, এবং যে অন্যায় অনিয়মগুলি হয়েছে এটা চিহ্নিত করতে হবে। শাস্তির যদি নজির না থাকে, উদাহরণ যদি না থাকে, তাহলে কিন্তু পুনরায় অপরাধ করার একটা দেখা যাবে যে সংস্কৃতির থেকে বের হয়ে আসার যে বিষয়টা সেটা কিন্তু তৈরি হবে না। তবে রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলেন, নিয়ম মেনেই চলছে রেলের কর্মকাণ্ড। অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থাও নেয় রেল মন্ত্রণালয়। পরিচালকের কি যোগ্যতা আছে চুলচেরা বিশ্লেষণ করে তার মধ্যে যে যোগ্য তাকেই প্রকল্প নিয়োগের জন্য সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ করা হয়। প্রস্তাবটা বাংলাদেশ রেলের পক্ষ থেকে করা থাকে, কিন্তু সকল পর্যায়ে সংশ্লিষ্ট যারা আছে চুলচেরা বিশ্লেষণ করে তারপরে প্রকল্প পরিচালকের সিদ্ধান্তটা নেওয়া। প্রত্যেকটা অভিযোগে তদন্ত হচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন হয়তো ব্যবস্থা আপনি হয়তো বলতে পারেন ব্যবস্থা তো তার বিরুদ্ধে অভিযোগটা যেটা সেই পরিমাণ তার শাস্তি না হয়, কম শাস্তি, সেটি যিনি শাস্তি দেন ওনারা এখতিয়ারভুক্ত, কিন্তু একেবারেই কিছুই করা হয় না, ফেলে রাখা হচ্ছে, এরকম বিষয়টা বোধহয় সঠিক না। দুর্ঘটনা রোধে মনিটরিং সেল গঠনের পাশাপাশি দুর্নীতি ঠেকানো গেলে রেলে বিপ্লব ঘটবে বলেও জানান ডক্টর হাদিউজ্জামান। আশিকুল আলম, RTV, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে হাইকোর্ট বেঞ্চ চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের দণ্ড থেকে খালাস দেন। মামলার অন্য আসামিদেরও সাজা বাতিল করে খালাস দেওয়া হয়। অপর একটি বেঞ্চ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা থেকেও তাকে অব্যাহতি দেন। সাদিয়া কানিসা রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালের অক্টোবরে খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। অপর 3 আসামিকেও 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। ট্রাস্টের নামে কেনা কাকরাইলে 42 কাঠা জমি বাজেয়াপ্ত করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন বেগম জিয়া। মামলার অন্য আসামিরা হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হ্যারিস চৌধুরী, পলাতক অবস্থায় যার মৃত্যু হয়। 3রা নভেম্বর এই মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য নিজ খরচে পেপার বুক তৈরির অনুমতি দেন হাইকোর্ট। 20 নভেম্বর সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয়। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ, যিনি বর্তমানে পলায়ত্ত আছেন ভারতে এবং আইনের দৃষ্টিতে ফিউজিটিভ, তার প্রত্যক্ষ নির্দেশে তত্ত্বাবধানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে
ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছিল তা এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো। সেখানে 3 কোটি 14 লাখ টাকা 15 লাখ টাকা তারা দেখিয়েছে। আমরা আর্গুমেন্টে আমাদের বলেছি যে এই সম্বন্ধে কোনো এভিডেন্স নাই। এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। এদিকে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক আবু তাহের দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেন। মামলার অপর আসামিরা ছিলেন খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরী। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে। পণ্যের আমদানি মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে ব্যবধান কমছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় কমিটির সভায় এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে। প্রাইস যেটা এখন তো অনেকটা স্বস্তি কিছুটা ফিরেছে। প্রাইস কন্ট্রোল বলে না, আমরা প্রাইস মনিটর করতে চাই। কন্ট্রোল করতে বলে আপনি চিনির দাম বলে এত টাকা বিক্রি করে, এক দোকানদার হয়তো কারণ বাজারে বলে আমার 2 টাকা বেশি খরচ হয়েছে, আরেকজন বলে স্যার আমার ট্রান্সপোর্টে লাগছে আরও 5 টাকা বেশি। তবে এই প্রাইসে আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ, উৎপাদকরা যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে, অযৌক্তিক। আগামী রমজানে ডিম, দুধ, মাছ ও মাংসের সরবরাহ বাড়াতে খামারে উৎপাদন বাড়ানো এবং তা সরাসরি যেন বাজারে আনা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে তিনি কথা বলেন। এ সময় ডিম ও ইলিশের অতিরিক্ত দামের জন্য সিন্ডিকেটকে দায়ী করেন তিনি। এছাড়াও মধ্যস্বত্বভোগীদের জন্য ইলিশ উৎপাদন পর্যাপ্ত হলেও দাম কমছে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, সিন্ডিকেট দমন করতে পারলে ইলিশের দাম 1000 টাকা কেজি করা সম্ভব। ডিম, দুধ, মাছ, মাংস এই কয়টা আইটেম রমজানে আসলে বেশি খাওয়া হয়। তো আমরা এটা খামারি পর্যায়ে এখন উৎপাদন বাড়ানো এবং কি করে খামারি পর্যায় থেকে বাজারে আনা যায় আমরা কিছু গ্রুপ করে দিচ্ছি, প্রোডিউসার গ্রুপ। আমাদের প্রতিবন্ধকতাগুলো আছে ওগুলো দূর করার চেষ্টা করছি, কারণ আমরা শুধু মুখে বললে তো হবে না যে আমদানি করব না। এদিকে 3 দিন পর আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে হিলি স্থলবন্দরে। বেলা 11:30টায় ভারতীয় ট্রাক স্থলবন্দরে প্রবেশের মাধ্যমে আমদানি শুরু হয়। এর আগে ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় গত 2 দিন পেঁয়াজ এবং আলু আমদানি বন্ধ ছিল। ফলে ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা বেড়ে 80 টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি 12 টাকা বেড়ে 75 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভারত থেকে আমদানি বন্ধ হওয়ায় হিলি স্থলবন্দরে বেড়েছে চালের দাম। বকেয়া পরিশোধের দাবিতে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে ঢাকা ইপিজেডের লেনি ফ্যাশন এবং অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। রাত থেকে পুরাতন ইপিজেডের সামনে অবস্থান নিয়ে ভোরে মেইন গেটে তালা দেয় আন্দোলনরত শ্রমিকরা। এতে ঢাকা ইপিজেডের পুরাতন জোনের ভেতরে কোনো শ্রমিক ও কর্মকর্তা ঢুকতে না পারায় বন্ধ রয়েছে 43টি কারখানা। এদিকে গতকাল থেকে টানা অবরোধ থাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। শ্রমিকদের অভিযোগ, কারখানা বিক্রি করে দিয়ে তাদের পাওনা পরিশোধে তালবাহানা করছে কর্তৃপক্ষ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, লেনি ফ্যাশনের শ্রমিকরা পাওনা আদায়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ব্যবসা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলবে বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। শ্রমিকদের সড়ক অবরোধের বিষয়ে আরো জানাতে আশুলিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. সৌরভ। সৌরভ, শ্রমিকদের অবরোধের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি মাহবুবা, 35 ঘন্টা যাবত
ঢাকা ইপিজেটের যে পুরাতন এই জেটটি রয়েছে সেখানে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে। শ্রমিকরা আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলমান রয়েছে। তবে একটু আগে একটি সর্বশেষ তথ্য পেয়েছি, সেটি হচ্ছে শ্রমিকদের পক্ষ থেকে 2 ঘন্টা আগে প্রতিনিধি দল ব্যবসা কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, কিন্তু কথা বলে তারা যে একটি সিদ্ধান্ত নিয়েছে আগামী ডিসেম্বরের 2 তারিখ থেকে যে সমস্ত শ্রমিকদের বকেয়া বেতন পাওনাদি রয়েছে তাদেরকে কিন্তু পাওনা পরিশোধ করার লক্ষ্যে একটি ফর্ম পূরণ করতে বলা হয়েছে। কিন্তু তাতেও কিন্তু এখানকার যারা শ্রমিক তারা কিন্তু আস্থা পাচ্ছে না, তারা কিন্তু সেই দাবি সেই যে রয়েছে সেই যে ব্যবসার পক্ষ থেকে যে তথ্যটি রয়েছে সেই তথ্যে তারা কিন্তু মানতে নারাজ। তারা বলছেন দীর্ঘদিন ব্যবসা এভাবে তাদেরকে ঘোরাচ্ছে, এই যাবৎ 4 বছর যাবৎ ব্যবসা কিন্তু এখানে তাদেরকে বিভিন্ন তালবাহানা দেখিয়ে তাদের যে টাকা সেই টাকা তারা দিচ্ছে না। এই নিয়ে কিন্তু শ্রমিকদের এবং শ্রমিকদের যে প্রতিনিধি দল তাদের সাথে কথা কাটারি হচ্ছে এবং এখানে একটা উত্তেজিত পরিবেশ সৃষ্টি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছেন শ্রমিকরা যে তাদের নগদ পাওনা পরিশোধ না করা পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। আর এই অবরোধের কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক সেই মহাসড়কে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্র কয়েকটি যানবাহন এখানে চলছে। তো এছাড়া যে সমস্ত যানবাহন উত্তরবঙ্গগামী রয়েছে এবং ঢাকাগামী রয়েছে সেগুলো বিকল্প যে পথ রয়েছে সেই বিকল্প পথে কিন্তু চলাচল করছে। এছাড়া আমরা আজকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখিনি। তবে ব্যবসা কর্তৃপক্ষ তাদের যে নির্দেশনা দিয়েছে যে নোটিশ টানিয়ে দেওয়া হবে এবং আগামী 2 তারিখ থেকে ফর্ম পূরণ করে সেই ফর্ম অনুযায়ী যে যার পাওনা সেটি বুঝিয়ে দেওয়া হবে। তবে এটিতেও কিন্তু শ্রমিকরা মানতে নারাজ। তারা বলছেন যে তাদের যে টাকা এবং কারখানা বিক্রির যে টাকা সেটি তাদেরকে এখনই পরিশোধ করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। সড়কে উল্টো পথে প্রাইভেট কারের গতিরোধ করায় ভিআইপি পরিচয়ে 2 শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বাইপাইল আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে আব্দুল্লাপুর বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পরে প্রতিবাদ জানাতে 10:30টার দিকে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তারা জানায় রাতে আব্দুল্লাপুর বাইপাইল সড়কে যানজট তৈরি হয়। এ সময় শিক্ষার্থীরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছিল। এ সময় একটি প্রাইভেট কার উল্টো পথে এসে নিজেদের ভিআইপি দাবি করে সড়ক ছেড়ে দিতে বলে। তবে শিক্ষার্থীরা সঠিক পথে যেতে বললে তাদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মারধর করতে থাকে। এতে দুজনের মাথায় ও হাতে আঘাত লাগে। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের ইসলামাবাদে 3 দিন ধরে চলা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। দলটির শীর্ষ পর্যায় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের বর্বরতা এবং নিরস্ত্র নাগরিকদের জন্য রাজধানীকে কসাইখানায় পরিণত করার পরিকল্পনার কথা মাথায় রেখে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হলো বলে দাবি করে দলটি। এছাড়া প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ ঘোষণার কথা জানায় পিটিআই। সংগঠনটির কেন্দ্রীয় মিডিয়া সেল এসব তথ্য প্রকাশ করে। গেল 24 নভেম্বর ইসলামাবাদে পিটিআই এর বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। দলটির এক মুখপাত্র বলেন, বিক্ষোভে পর্যন্ত 7 জন নিহত হওয়ার তথ্য এসেছে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।